মাত্র ৩৯ বছর, 1863 থেকে 1902। মেধাবী এক যুবক, আগুনের গোলা। ভারত ঘনীভূত করলে যা বোঝায়, জ্ঞান ছেঁকে নিয়ে পড়ে থাকে যে হৃদয়, কলোনিয়াল ইন্ডিয়ায় যিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে উচ্চারণ করলেন মানুষ হবার মন্ত্র, তিনি নরেন্দ্রনাথ দত্ত, সন্ন্যাসী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের পরম আদরের নরেন, যাকে চোখে হারান ঠাকুর, যার গান না শুনলে ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, সেই নরেনই বাজিয়ে নিলেন তাকে, যিনি কিছুকাল পরে বলবেন, তোকে আমার সব দিয়ে আজ আমি ফকির হলেম। 1893, 31 মে পেনিনসুলার জাহাজ ভারতের তীর ছেড়ে রওনা দিল আমেরিকার উদ্দেশ্যে। ঝাপসা হইল চোখ। জাহাজের ডেকে দাঁড়িয়ে মাতৃভূমিকে বিদায় জানিয়ে বিশ্বজয়ের স্বপ্ন। মেঘ উড়ে যাচ্ছে, দিগন্তে সূর্যাস্ত ভিজিয়ে দিচ্ছে গৈরিক পরিচ্ছদ। টান টান রিজু এক যুবক, যেমন ইংরেজিতে ব্যাখ্যা দিচ্ছেন, তেমনি সংস্কৃত বলছেন অনর্গল, আর বাংলায় তিনি গান গাইছেন। মাঝে মাঝে একা হয়ে তিনি মৌন। সমুদ্রের সঙ্গে কথা হচ্ছে, ভেসে উঠছে তার আরাধ্য গুরু শ্রী রামকৃষ্ণের মুখখানা। টর্নেডোর চেয়েও প্রবল শক্তি নিয়ে ডেকের ওপর আছড়ে পড়ছে বিশ্বজয়ের স্বপ্ন। মনে পড়ছে স্কটিশের সেই সাহেব শিক্ষকের অনুপ্রেরণা, ড্রিম নরেন, স্কাই ইজ ইউর লিমিট, ইট ইজ ডিপার দ্যান সি, হায়ার দ্যান মাউন্টেন। অনিশ্চিত জীবন ধরে নিয়ে আমেরিকা পাড়ি। নামার পর সমস্ত স্বপ্ন ভেঙে গেল। এখনো 2 মাস থাকতে হবে, খরচ কোথায় পাওয়া যাবে? যেটুকু সম্বল তা দিয়ে শিকাগোয় থাকা অসম্ভব। তাই বাধ্য হয়ে ট্রেনে চেপে কম খরচের শহর বোস্টনে যেতে হবে। এই যাত্রাপথেই আলাপ হলো মাঝবয়সী এক মহিলা ক্যাথেরিন স্যানবর্নের সঙ্গে। মহিলার বাড়ি বোস্টনে। 2-4 কথায় তিনি অভিভূত। আবিষ্কারকের চোখ নিয়ে চেয়ে রয়েছেন নরেনের দিকে। আপনি বোস্টনে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করলে খুশি হব। বাড়িতে? না, মানে আমার ব্রিজি মেডজের খামার বাড়িতে। স্যানবর্ন আশ্চর্য। কি ভালো কথা বলেন মানুষটা। নিমেষে সমস্ত দুঃখ উড়িয়ে দিয়ে মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারেন ইনি। মনের ভিতর অন্ধকার ফুঁড়ে সূর্য বসিয়ে দিয়ে এই মানুষটি হয়ে উঠতে পারেন আমাদের যিশু। হ্যাঁ, আপনাকে পরিচিত হতে হবে। এখানকার মানুষের জানা দরকার, মানুষের ভিতর পরমাণুর চেয়েও বেশি শক্তি ধরে এমন অনুভূতির নাম আত্মা তথা মানবিক কল্যাণ। বিভিন্ন ক্লাবে, গির্জায় বন্দোবস্ত হলো। স্বামীজি বলছেন, সংবাদপত্র লিখল ইনি আমাদের রাজা। কিন্তু বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে গেলে যা যা করণীয় তার কিছুই করা হয়নি। এমনকি এই কদিনে তা সম্ভবপর নয় বলেই ধরে নেওয়া হয়েছিল। স্যানবর্নের সূত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন রাইটের সঙ্গে আলাপ হল স্বামীজির। তিনি স্বামীজির অগাধ পাণ্ডিত্যের দিকে চেয়ে বললেন, চলুন, ধর্ম মহাসম্মেলনে আপনাকে প্রমাণ করতে হবে ইন্ডিয়া ইজ ইউনিভার্স। কি করে? আমার পরিচয়পত্র নেই মিস্টার রাইট। পরিচয়পত্র? ইয়োর আইডেন্টিটি? হ্যাঁ, পরিচয়পত্র। আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যের আলো দেবার ক্ষমতা আছে কিনা এ সত্য যাচাই করা সমান। কি বলছেন মিস্টার রাইট? এমন প্রশংসায় তিনি কুণ্ঠিত, লজ্জিত।
ধর্ম মহাসম্মেলনের এক কর্তাকে রাইট লিখলেন যে এই মানুষটির জ্ঞান সমগ্র আমেরিকার পণ্ডিতদের জ্ঞানের যোগফলের চেয়ে বেশি। কিছু টাকা দিলেন রাইট। স্বামীজি সেই চিঠি নিয়ে চলে এলেন শিকাগোয় ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে। মন প্রস্তুত, আবার স্বপ্ন, আবার প্রমাণ করার পালা নিজেকে। পৃথিবীকে দেখিয়ে দিতে হবে পরাধীন ভারতের স্পিরিচুয়ালিটি বিশ্বকে নাড়িয়ে দিয়ে মুক্তির পথ দিতে পারে। শিকাগোয় এসে দেখলেন ধর্ম মহাসম্মেলনের ঠিকানা লেখা কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন। হায় রে, এ কি কঠিন পরীক্ষা! অবসন্ন হয়ে তিনি অবশেষে ভিক্ষা করলেন। ভিক্ষা মিলল না। মুখের ওপর দরজা ভেজিয়ে দিল শিকাগো। ঠিক সেই সময় জানলা খুলে দিল শিকাগো। জানলা দিয়ে এক বিদুষী মহিলা দেখতে পেলেন বিবেকানন্দকে। বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন তিনি ধর্ম মহাসম্মেলনের জন্য এসেছেন কিনা। ইন্ডিয়া? আপনি ইন্ডিয়া থেকে এসেছেন? এই মহিলা মিসেস জর্জ ডব্লিউ হেল। তিনি স্বামীজিকে বাড়িতে নিয়ে গেলেন। কথা বলে তিনি আপ্লুত। এই যুবক সন্ন্যাসী যেন সমুদ্রের জলোচ্ছ্বাস, অফুরান ঢেউ। যেমন জ্ঞান, তেমন যুক্তি, তেমন আবেগ, তেমনি দেশভক্তি, অনন্য মানবিক। হেলের চেষ্টায় নাম নথিভুক্ত হল ধর্ম মহাসম্মেলনে। স্বামী বিবেকানন্দ হলেন হিন্দু ধর্মের প্রতিনিধি। সেই সময়ে সম্মেলনে আগত সন্ন্যাসীদের জন্য কেউ কেউ আতিথ্যের বন্দোবস্ত করেছিলেন বাড়িতে। স্বামীজিকে থাকতে দেওয়া হল লায়ন পরিবারে। লায়ন যখন জানলেন যে তাঁর পরিবারে যে সন্ন্যাসী ভারত থেকে এসেছেন তিনি শ্বেতাঙ্গ নন, তখন বাকি অতিথিদের যাতে অসুবিধা না হয় তার জন্য তিনি স্বামীজিকে হোটেলে রাখবেন বলে মনস্থির করলেন। বর্ণ বৈষম্য! এই শ্বেতাঙ্গ নয় সন্ন্যাসী কে তবে? মনকে বোঝাতে হবে সঠিক পথে, পরিচিত হতে হবে তার সঙ্গে। বারবার লায়ন নিজেকে জিজ্ঞাসা করলেন, কেন বিভাজন? কে এই সন্ন্যাসী? কিন্তু শ্বেতাঙ্গ নয় এই মানুষটি তবে কে? পরিচয়ের পর মিস্টার লায়ন হাঁপাতে হাঁপাতে বাড়িতে এসে স্ত্রীকে বললেন, শোনো, আমার বাড়িতে যত শ্বেতাঙ্গ অতিথি আছে তাদের হোটেলে পাঠিয়ে দাও। ভারত থেকে আসা এই মানুষটি শুধু আমাদের বাড়িতে থাকবেন, যতদিন ইচ্ছে হয় তিনি থাকুন। মিসেস লায়ন বললেন, তুমি কি পাগল হলে? কি বলছো? আমি আলাপ করেছি ওনার সঙ্গে। উনি মানুষ নন, ঈশ্বর। ঈশ্বর? হ্যাঁ হ্যাঁ, তিনি আগুন, তিনি প্রতিভাবান। ইনি মানুষের ভেতরটা যেন সম্পূর্ণ দেখতে পান বলেই আমার মনে হয়। ইনি ভলক্যানোর দীপ্তি। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পালনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল এই ধর্ম মহাসম্মেলন। 1893 এর 11 সেপ্টেম্বর সম্মেলন শুরু হল। প্রকাণ্ড হল, হাজার হাজার মানুষ। এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হলো। স্বামীজির বুক কাঁপছে, জিভ শুকিয়ে যাচ্ছে, ঘাবড়ে যাওয়ার মতো। তিনি কিছু বলার সাহস পেলেন না। দৈত্যের মতো হলঘর, আলো, উন্মাদনা, ফর্মালিটিস, যে করে হোক জয় করতেই হবে। দ্বিতীয় অধিবেশন ঘোষণা হল। ইতিমধ্যেই পরপর 4 জন বক্তৃতা রেখে গেছেন। মেঘমন্দ্রিত কণ্ঠ, Sisters and brothers of America. সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। হর্ষধ্বনি, করতালি, উচ্ছ্বাস, হল ফেটে পড়ছে। It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. স্বামীজি নির্বাক, আয়োজকরা হতভম্ব। কি হচ্ছে এসব? আমেরিকা এত হাততালি দিতে পারে? এত অভিবাদন জানাতে পারে? ছোট্ট বক্তব্য,
মূল বিষয় যত মত তত পথ। আমেরিকার হৃদয় লুট হয়ে গেল। নায়াগ্রার জলপ্রপাতের মতো ছিটকে গেল এই যুবকের কথায় সবাই। প্রথম দিনের এক শ্রোতা দেখলেন বক্তৃতা শেষে সবাই আসন টপকে টপকে চলে যাচ্ছে স্বামীজির দিকে। বাঁধ ভেঙে গেছে, আমেরিকা দৌড়চ্ছে। অথচ স্থির অবিচল স্বামীজির কাছে এসে সবাই থমকে গেল। কেউ ছুঁতে পারল না তাকে। ইনি কি ম্যাজিশিয়ান? অথচ কি অসম্ভব লজিক তার কথায়। এত আন্তরিকতা, এত ভালোবাসতে পারে কেউ আমাদের? আমেরিকা নিজেকে প্রশ্ন করল। পথের ধারে তার কাট আউট ছবি, দি হেরাল্ড, বোস্টন ইভনিং প্রশংসায় ভরিয়ে দিল। এবং এমনই জনপ্রিয় হয়ে উঠলেন তিনি যে সব শেষে তার বক্তৃতা রাখা হতো। অন্যান্যদের বক্তৃতায় অতিষ্ঠ হয়ে শ্রোতারা যাতে উঠে চলে না যায় তার জন্য ছোট্ট ঘোষণা থাকত যে শেষ প্রার্থনার আগে স্বামীজি সংক্ষেপে কিছু বলবেন। ব্যাস, এইটুকু ঘোষণা আটকে দিত সকলকে। সবাই উন্মুখ, সবাই জানে যে তিনি মানেই ডিনামাইট, তিনি মানেই মনটা উদ্দীপনায় ভরে উঠবে আর অসম্ভব শক্তি এনে দেবেন তিনি মনের ভিতর। আমেরিকায় থাকাকালীন অজস্র মানুষ তখন তাকে ঘিরে তার কথা শোনার জন্য সবাই আগ্রহী। তিনি সারা বুল, নরওয়ের বিখ্যাত বেহালাবাদক ওলি বুলের স্ত্রী। শিকাগো ধর্মসভার পর তিনি স্বামীজির সংস্পর্শে এলেন। স্বামীজি তার অতিথি হলেন। জীবন পাল্টে গেল মিসেস বুলের। তিনি পরিচিত হয়ে উঠলেন ধীরা মাতা বলে। স্বামীজির ভিতরে মঠ স্থাপনের স্বপ্ন সার্থক করতে এগিয়ে এলেন মিসেস বুল। তার অর্থ সাহায্যে সম্পন্ন হল মঠের গৃহ নির্মাণ। অল্পদিনের মধ্যেই তিনি যেন আমেরিকার আত্মা হয়ে উঠলেন। তার বক্তৃতার আয়োজন যত্রতত্র। শুনতে আসছেন প্রসিদ্ধ মানুষেরাও। আলাপে উন্মুখ জোসেফিন ম্যাকলাউড, সিস্টার ফাঙ্কি, ক্রিস্টিন গ্রিনস্টাইডেল। তার কথা লিখে রাখার জন্য গডউইন সাহেবের তৎপরতা। জীবন পাল্টে গেল তার। সেই সময়ে লস অ্যাঞ্জেলসের প্রভাবশালী ব্যাংক মালিক উইলিয়াম মিড, তার 3 ভগিনী ওয়াইকফ, হ্যান্সি বারো, হেলেন, এরা 3 জনেই স্বামীজির কাজে যুক্ত করে নিলেন নিজেদের। বলুন, আপনার জন্য আমরা কি করতে পারি? বলুন, আপনি আমাদের আলো, আপনি আমাদের কাজে নিযুক্ত করলে আমরা কৃতজ্ঞ থাকব স্বামীজি। সেই সময়ে বিখ্যাত ধনী রকেফেলার। তিনি উৎসাহী কিন্তু তেমন আগ্রহী ছিলেন না স্বামীজি বিষয়ে। অথচ তিনি একদিন দেখা করতে এলে নিরুত্তাপ সন্ন্যাসী শুধু বলেছিলেন, আপনাকে অর্থ ভগবান দিয়েছেন মানুষের সেবার জন্য। উদ্ধত, রাগী ও মেজাজি রকেফেলার জীবনে কোনোদিন কারো উপদেশ শোনেননি। কেউ তাকে উপদেশ দিতে সাহস পেতেন না। 1 সপ্তাহ পরে এসে ঔদ্ধত্য নিয়ে তিনি স্বামীজির টেবিলের সামনে দাঁড়িয়ে বললেন, এই নিন আমার সঞ্চয়, সাধারণ মানুষের কাজে লাগবে। বলুন সন্ন্যাসী, আপনি খুশি? খুশি হয়েছেন? স্বামীজি মৃদু হেসে বললেন, ধন্যবাদ তো আমাকেই আপনার দেওয়া উচিত এই কারণে যে আমার কথায় আপনি তাড়িত হয়ে মানুষের সেবার জন্য নিজের অর্থকে ব্যয় করতে পারলেন। এটা কম বড় কথা? তৈরি হলো রকেফেলার ফাউন্ডেশন। আমেরিকা জেগে উঠল। অর্থ, বিত্ত, খ্যাতির শীর্ষ থেকে একে একে সবাই নেমে এলেন সাধারণ মানুষের কাছে। পণ্ডিত, প্রাজ্ঞ, জ্ঞানী ও দৃঢ়চেতা এই ভারতীয় সন্ন্যাসীর অনাড়ম্বর জীবনযাপন উপলব্ধি করে স্থির চেয়ে রয়েছেন মাদাম কালভে। পাশ্চাত্য দুনিয়ার তৎকালীন শ্রেষ্ঠ গায়িকা অবাক। প্রথম সাক্ষাতেই কিভাবে এই সন্ন্যাসী তার ব্যক্তিগত জীবন বলে দিতে পারেন, যা কারোর জানার কথা নয়। জানবে, কষ্ট আমাদের সবচেয়ে বড় শিক্ষক।
দরিদ্র অবস্থা আমাদের নিজেকে যাচাই করার একটা অভাবনীয় পথ। মাদাম কালভে বিমর্ষ, ডিপ্রেসড, অবসন্ন, জর্জরিত। স্বামীজির সংস্পর্শে এসে তিনি হয়ে উঠলেন সপ্রতিভ। গ্লানি সরে গেল, ফিরে পেলেন মনের জোর। আবার গাইতে হবে, আবার মাইক, লাইট, কস্টিউম। কিন্তু আপনার সেবায় আমাকে নিযুক্ত করে আমায় ধন্য করুন সন্ন্যাসী। মাত্র ৩৯ বছর, তার মধ্যেই তিনি ৩৯০ বছরের কাজ রেখে গেলেন। সেই মঠ এখন বিশ্ববন্দিত, দেশের কাজে ও জনসেবায় নিযুক্ত। আজও লক্ষ লক্ষ মানুষের মুক্তির পথ এই গৈরিক সন্ন্যাসীর বাণী। আজও ডিপ্রেশন কাটিয়ে ওঠার অমোঘ অস্ত্র বিবেকানন্দ। আজও ভারত বলতে তিনি। আজও আমেরিকা শুনতে পায় সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এত দুঃখ, এত কষ্ট, এত হতাশার ভিতর স্বামীজির বাণী নিয়ে পেরিয়ে যাচ্ছে সময় আলোর দিকে। আমরা অপলক চেয়ে তোমার দিকে, নিজের বিবেকের দিকে, মানবিকতার দিকে। মানুষের কষ্টকে লাঘব করার জন্য একটু কি এগিয়ে দিতে পারি না নিজেকে? আজও ভারতীয় বলতে দ্বিধা কেন? মুক্ত কণ্ঠে বলো, ভারত আমার, আমি ভারতীয়। অ্যাটম বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র আমাদের হাতে, আমাদের বিবেকানন্দ আছেন। আমাদের রক্তে 12ই জানুয়ারি। যুবকের গান, যুবতীর আত্মপ্রত্যয়। আমরা গান গাইছি, গলা ফাটিয়ে বলছি আমি ভারতীয়। শিকাগো দেখুক, বোস্টন দেখুক, আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এক স্পর্ধায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে মাতৃ আরাধনায় শুদ্ধ করে নিচ্ছি নিজেকে। এসো মুক্তির আলো, এসো যুক্তির পথ, এসো বিজ্ঞান, এসো ভালোবাসা, প্রেম, যা কিছু সব শাশ্বত, চিরন্তন।